আসসালামু আলাইকুম, তোমাদের সকলকে স্বাগতম মেডিকেল বায়োলজি র্যাপিড রিভিশন ক্লাসে। তো আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে প্রাণী পরিচিতি। তো এখানে আমাদের ফার্স্টে আছে হচ্ছে হাইড্রা অংশটা। তো দেখো আমরা হাইড্রা স্টার্ট করতেছি। তাহলে আমরা এই চ্যাপ্টারে আসলে জিনিসটা কি কি পড়বো? এখানে আমরা মেডিকেল বায়োলজির জন্য আমাদের কতখানি পড়তে হবে, কি কি মেডিকেল রিভিশন টেস্টে আসে, তারপরে কি কি স্পেশাল ট্রিক্স আছে যেগুলো দেখে আমরা স্পেশাল জিনিসগুলো মনে রাখবো, কঠিন কঠিন জিনিসগুলোকে ইজি করতে পারি। এবং আমি এই ক্লাসে এসে বলে দেবো যে কিভাবে আমার ক্লাসটা করার পর তুমি চ্যাপ্টারটা পড়লে একদম ইজিলি এই চ্যাপ্টারের উপর তুমি একদম প্রো হয়ে যাবা, যাতে তুমি কোনো এমসিকিউতে কখনো যাতে না আটকাও। ইনশাল্লাহ সেটা ব্যবস্থা করে দিব। তো তোমরা ক্লাসটা ভালো মতো করো। দেখো, তো দেখো ফার্স্টে এই জিনিসগুলো তো এখন এইসব রিডিং মিডিং পড়ার দরকার নেই। তো আমরা এখন শুরু করতেছি হাইড্রা। এটা কোন পর্বে পড়ে? এটা হচ্ছে নিডারিয়া পর্বে পড়ে। তো এটা হচ্ছে দ্বিস্তরী বা ডিপ্লোব্লাস্টিক প্রাণী। কারণ এর কয়টা স্তর? দুইটা স্তর। তো দুইটা স্তর এরকম নিডারিয়া বাদ দিয়ে আরো একটা আছে পর্ব, সেটার নাম হচ্ছে টিনোফোরা। তাহলে দুইটা পর্ব, ঠিক আছে, মনে রাখবা এটা। তারপর দেখো আব্রাহাম টেম্বলে ফার্স্ট এটা মনে করো আহ পুনরুৎপত্তি যে ক্ষমতা আছে এটা প্রকাশ মানে করেন। তো এই এখন এই আব্রাহাম টেম্পল এগুলোর দরকার নাই, এইসব নাম টাম আসে না। তো যেটা মনে রাখতে পারো যে 1758 সালে যে ক্যারোলাস লিনিয়াস এই হাইডার নাম দেন, এটা মনে রাখতে পারো। এই নামটা মনে করো বেশি কমন কমন জিনিসগুলো কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষাতে আসে। এবার হারকিউলিস এটাকে বধ করেন, এরকম অনেক কাহিনী টাহিনী আছে, এগুলো এখন দরকার নেই। তাহলে এই পেজ থেকে আমাদের দরকার হচ্ছে হাইড্রা হচ্ছে নিডারিয়া পর্বের মধ্যে পড়ে। নিডারিয়া হচ্ছে দ্বিস্তরী প্রাণী। এরকম আরো একটা দ্বিস্তরী প্রাণী হচ্ছে মানে পর্ব হচ্ছে টিনোফোরা। তো শেষ, এই পেজ শেষ। এরপর দেখো এই এমসিকিউ মনে করো বিভিন্ন মেডিকেল ভর্তি পরীক্ষায় আসে, এইচএসসি তেও আসে, অনেক জায়গাতেই আসে। বাট এই জিনিসটা আমরা অনেক ভুল করি। দেখো সেই জিনিসটা কি? দেখো বাংলাদেশে হাইড্রার প্রজাতি পাওয়া যায় কয়টা? তিনটা। বাট এটা টোটাল আছে কয়টা? প্রায় 40টার মতো। তো বাংলাদেশে যে তিনটা আছে, তো এদের নাম কি এবং এরা কি কালারের, এটা আমাদের পড়তে হবে, জানতে হবে। তো দেখো নাম তো একদম ইজি আছে, হাইড্রা ভালগারিস, ভেরিডিসিমা এবং অলিগ্যাকটাস। তো সমস্যা হচ্ছে বর্ণ নিয়ে, কোনটা কোন কালার, এইটাই তো মনে থাকে না। তো আমি তোমাদেরকে কিছু ইজি ট্রিক্স বলে দিচ্ছি যেটা থেকে তোমরা এটা মনে রাখতে পারবা। দেখো হাইড্রা ভালগারিস। তো হাইড্রা ভালগারিস এখানে দেখো এটা বর্ণহীন হতে পারে, হলুদ হতে পারে, বাদামি হতে পারে, বা হলুদ বাদামি হতে পারে। তো বিভিন্ন কালার, মাল্টিপল কালার। দেখো মাল্টিপল বর্ণ চেঞ্জ করে, তাহলে এটা কি একটু ফাজিল জিনিস, একটু ভালগার জিনিস না? তাহলে মাল্টিপল থেকে মনে রাখবো ভালগার। তো ভালগার থেকে মনে রাখবো কি ভালগারিস। ঠিক আছে, এই মাল্টিপল কালার চেঞ্জ করে এর জন্য নাম মনে রাখবা একটু ভালগার টাইপের। ভালগার টাইপের, ভালগার থেকে মনে রাখবা কি ভালগারিস, হাইড্রা ভালগারিস। এরপর দেখো একটা থেকে বাদামি বর্ণের। আমরা জানি বাদাম থেকে কি পাওয়া যায়? অয়েল বা তেল পাওয়া যায়। সেই অয়েল থেকে মনে রাখতে পারবা অলিগ্যাকটাস। ঠিক আছে, অয়েল থেকে মনে রাখবে কি অলিগ্যাকটাস। তাহলে একটাই তো বাদ থাকে, সেটা হচ্ছে হাইড্রা ভিরিডিসিমা। তাহলে এটা কোনো ছন্দ ছাড়া এমনি মনে রাখতে পারবা। আর যদি চাও না ভাইয়া এটারও আমার দরকার, তাহলে বলে দিচ্ছি। দেখো সবুজ বর্ণের, তো সবুজ বর্ণ থেকে মনে রাখতে পারো সবুজ বর্ণের দেহ বা সবুজ বর্ণের দেশ। এই দেশ বা দেহ থেকে মনে রাখবা, মনে করো সবুজ বাংলাদেশ হচ্ছে কি একটা সবুজ দেশ, তাহলে এই দেশ থেকে মনে রাখবা দিসিমা, ভেরি দিসিমা। তাহলে এই কয়েকটার মাধ্যমে কি করতে পারবা তুমি? কালার এবং নাম দুইটাই মনে রাখতে পারবা, আর কখনো ভুল হবে না। এরপরে যেগুলো বেশি আসে সেটা হচ্ছে হাইড্রা একটা মুক্তজীবী প্রাণী। এরা কোথায় বেশি থাকে? এরা খাল, বিল, হ্রদ, পুকুর, ঝর্ণা এসব জায়গায় থাকে, যেখানে পানিটা কেমন, যেখানে পানিটা হচ্ছে স্থির পানি এবং পরিষ্কার পানি। এরপর দেখো যেগুলো সবচেয়ে বেশি আসে সেগুলো হচ্ছে হাইড্রা। এটা হচ্ছে কি অরীয় প্রতিসম একটা প্রাণী এবং এর দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 10 থেকে 30 মিলিমিটার এবং প্রস্থ বা চওড়া হচ্ছে মাত্র কত? 1 মিলিমিটার। তো এইটা মনে রাখবা, এই এমসিকিউটা এখান থেকে আসে। এগুলো এগুলো দরকার নেই, এগুলো আসে না। এবার দেখো হাইড্রার গঠন। তো হাইড্রার সাধারণ গঠন আমরা জানি কি কি আছে। এর আছে দেখো একটা হাইপোস্টোম, এই জায়গাটা হাইপোস্টোম। এরপর দেহকাণ্ড, এরপর আছে কি এর পদচাকতি, এই তিনটা জিনিস। তো এই জায়গার ভিতরে কি কি আছে সেটা আমাদের জানতে হবে এবং এটার কাজ কি সেটা আমরা পড়বো।
দেখো হাইপোস্টোম, হাইপোস্টোমে কি থাকে, মুখছিদ্র থাকে। তাহলে মুখছিদ্র থাকলে এরা খাবার গ্রহণ করে এবং অপাচিত অংশ বের করে দেয়। এরপর দেখো দেহকাণ্ড, দেহকাণ্ডের মধ্যে কি থাকে, এরকম কোর্সিকা থাকে। তারপর থাকে কি মুকুল থাকে, এই যেগুলো হচ্ছে মুকুল, এবং এখানে শুক্রাণু, নিচে ডিম্বাণু এগুলো থাকে। তো দেখো এখান থেকে আমাদের কি দরকার, কোর্সিকা থাকে কয়টার মতো, 6 থেকে 10টার মতো কোর্সিকা থাকে। এবং এখানে একটা স্পেশাল ক্রাইটেরিয়া হচ্ছে কি, এখানে নেমাটোসিস্ট ব্যাটারি থাকে বা নেমাটোসিস্ট একটা অঙ্গ থাকে। তাহলে এর কাজটা আমাদের পড়তে হবে। দেখো কোর্সিকা এবং নেমাটোসিস্ট এরা কি করে, আহার সংগ্রহ করে, চলাচলে সাহায্য করে, আত্মরক্ষায় হেল্প করে। তো এই সকল জিনিস আমরা সামনে পড়বো। তো এটা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষাতেও একবার আসছিল। এরপর দেখো মুকুল এবং জননাঙ্গ, এই দুইটা জিনিস দেখো। তো মুকুল এটা হচ্ছে কি এক ধরনের অযৌন জনন। এটা সৃষ্টি হয় কখন, এটা মেইনলি সৃষ্টি হয় গ্রীষ্মকালে, কারণ ওই সময় যথেষ্ট পরিমাণ কি খাবার পাওয়া যায়। তাহলে মেইনলি পাওয়া যায় হচ্ছে গ্রীষ্মকালে, কারণ তখন বেশি পরিমাণ খাবার পাওয়া যায়। বাট এটা সকল ঋতুতেই কি হতে পারে, হতে পারে। এরপর দেখো জননাঙ্গ বা এর মাধ্যমে কি হবে, শুক্রাশয় এবং ডিম্বাশয় থেকে শুক্রাণু ডিম্বাণু তৈরি হবে, পরবর্তীতে এরা যৌন মিলন করবে। তো এটা কখন হয়, এটা জেনারেলি হয় হেমন্ত এবং শীতকালে, হেমন্ত এবং শীতকালে। তো এটা মনে রাখতে হবে যে শীতকালে কিন্তু মানুষের বিয়ে বেশি হয়। তো বিয়ে মানে কি যৌন জনন। তো এখান থেকে কি এটা মনে রাখতে পারবা। তাছাড়া এটা কোথায় মানে কোথায় হয়, শরৎকালেও এটা হয়ে থাকে। তাহলে এখানে দুইটা কাল দেওয়া আছে, এই দুইটা কাল পড়বা। তো ফার্স্ট হচ্ছে মুকুল হচ্ছে গ্রীষ্মকালে, আর তাছাড়া কিভাবে মনে রাখতে পারবো গ্রীষ্মকালে। তো দেখো মনে করো শীতের শেষে গ্রীষ্মের শুরুতে, তো মেনলি হচ্ছে কি গ্রীষ্মের শুরুতে আমের মুকুলগুলো থাকে। তো সেই গ্রীষ্মকালে এটা থেকে মনে রাখতে পারো। এরপর দেখো পদচাকতি, তো পদচাকতি কি করে, এরা বুদবুদ তৈরি করতে পারে, কি তৈরি করতে পারে, বুদবুদ তৈরি করতে পারে এবং গ্লাইডিং চলনে সাহায্য করে। এরপর দেখো এটা হচ্ছে দ্বিস্তরী, এর তো আগেই বলছি, এটা দরকার নেই এখন আর। এরপর দেখো হাইডার গঠন, তো গঠন এটা আমরা আগেই পড়ছি যে মেইন, এটাকে যদি আমরা কাটি মাঝখান বরাবর, মনে করো এর লম্বা লম্বি যেরকম আছে, আমরা অনুপ্রস্থ বরাবর যদি কাটি তাহলে আমরা কি কি পাবো, বাইরে পারবো হচ্ছে কি একটোডার্ম, ভিতরে এন্ডোডার্ম, যেটা পরবর্তীতে হয়ে এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসে পরিণত হয়েছে, এবং মাঝখানে থাকে হচ্ছে কি মেসোগ্লিয়া, এবং ভিতরের গহ্বরটাকে বলা হয় কি সিলেন্টেরন গহ্বর, একটা পরিপাক সংবহন গহ্বর। তো এগুলো আমরা আগে থেকেই পড়ছি, সেগুলো আমরা জানি। এরপর দেখো এপিডার্মিস এবং এন্ডোডার্মিস, এখানে কি কি কোষ থাকে সেটা আমাদের পড়তে হবে। তো আরেকটি ইম্পর্টেন্ট এমসিকিউ দেখো কি, সেটা হচ্ছে এই যে মেসোগ্লিয়া স্তর, এটা কিন্তু এখানে কোনো কি নাই, এখানে কোনো কোষ নাই, বুঝতে পারছো, এখানে কি নাই, এখানে কোনো কোষ নাই। তো কোষ আছে এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসে। দেখো এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসে কি কি সেম বা কি কি মিল আছে, এই দুইটার মধ্যে মিল আছে কিছু, যেমন ইন্টারস্টিশিয়াল কোষ, সংবেদী কোষ, স্নায়ু কোষ, গ্রন্থি কোষ, এগুলো মনে করো এপিডার্মিসেও আছে, এরপর গ্যাস্ট্রোডার্মিসেও আছে। তাহলে এই কমন জিনিস একবার বললে হয়ে গেল। তাহলে আলাদা বা এক্সট্রা কি কি আছে, এক্সট্রা কি কি আছে সেটা একটু দেখো। সেটা হচ্ছে এপিডার্মিস, এখানে পেশি আবরণী কোষ আছে, কি আছে, পেশি আবরণী কোষ আছে, জনন কোষ আছে, নিডোসাইট কোষ আছে। আর অপর দিকে দেখো যে গ্যাস্ট্রোডার্মিস, এখানে কি কি আছে, এখানে পুষ্টি কোষ আছে, এটাই হচ্ছে আলাদা, তাছাড়া কি বাকিগুলো সেম। তাহলে পড়ার ক্ষেত্রে এই জিনিসটা খেয়াল রাখবা। মেসোগ্লিয়া এটা হচ্ছে অকোষীয় স্তর, এবং এপিডার্মিসে পেশি আবরণী কোষ থাকে, জনন কোষ থাকে, নিডোসাইট থাকে। আর গ্যাস্ট্রোডার্মিসে কি হয়, গ্যাস্ট্রোডার্মিসে শুধু পুষ্টিকোষ থাকে, কিন্তু এই পুষ্টিকোষ কোথায় নাই, এই এপিডার্মিসে নাই। তো এটা মনে রাখবা, এটা পড়লেই হবে। এরপর দেখো এপিডার্মিস বা বহিত্বক, এই যে কোষগুলো আছে এগুলো নিয়ে বিস্তারিত অনেক কিছু বলছে। তো এগুলো কিভাবে পড়বা দেখো আমি বলতেছি। এপিডার্মিস বা বহিত্বকের কোষসমূহ, তো এখানে দেখো যেসব কোষগুলো আছে এগুলো আমাদের একটু পড়তে হবে ভিতরে কি কি আছে, এবং দাগানো লাইন যেগুলো এমসিকিউ আছে এগুলো আমরা হচ্ছে মেইনলি পড়বো, কারণ আমরা তো মেডিকেলের জন্য পড়বো। এইচএসসির জন্য একটু ভিতরে পড়তে হবে, বাট মেডিকেলের জন্য অত লাগবে না। তো দেখো কি কি আছে এখানে। তো এপিডার্মিসে কি থাকে, কিউটিকল নামক আবরণটা থাকে এখানে। তাছাড়া কোষগুলো তো আমরা নাম করলাম, এর মধ্যে পেশি আবরণী কোষ এটা কি করে, সম্পূর্ণ এপিডার্মিসের পুরুত্ব বরাবর মেসোগ্লিয়ার উপরে থাকে। মানে কি, এই যে পুরো এপিডার্মিস আছে, যে গা আছে, পুরো গায়ের উপরেই কি থাকে, এই কোষটা থাকে, সব জায়গায় থাকে। এবং এর ভিতর কি আছে, মিউকাস দানা আছে, এই যেগুলো হচ্ছে আমাদের ডট 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 গুলো হচ্ছে মিউকাস দানা। তাছাড়া এখানে কি থাকে,
মায়োনিম নামক কিছু পেশি, লেজ এইসব জিনিস থাকে। এরপর দেখো এর কাজটা কি। কাজ হচ্ছে দেহকে রক্ষা করা। কিউটিকল কি করে, দেহকে পিচ্ছিল রাখে। তারপর এরা কি করে, নিডোপ্লাস্ট ধারণ করে। তো এইসব জিনিস একটু পড়ে নিবা, এগুলো দাগানো লাইনগুলো একটু রিডিং করো ভালো মতো, তাহলেই হবে। ইন্টারস্টিশিয়াল কোষ এরা কি করে, যে কোনো কোষে পরিণত হতে পারে। এরা কোষের বৃদ্ধি অঞ্চলকে বাড়ায়। তো এর কাজগুলো দেখো, কাজগুলোর মধ্যে কি কি আছে। এরা যে কোনো কোষে কি হতে পারে, পরিণত হতে পারে। তাহলে মুকুলে, জনন কোষে, নিউরোসাইট সব জিনিস তৈরি করতে পারে। তারপর যে কোনো কোষে পরিণত হতে পারে। এটা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষাতেও আসছিল কোশ্চেনটা। এরপর দেখো গ্যাস্ট্রোডার্মিস নষ্ট হয়ে যাওয়ার পর যে কোনো কোষ পুনর্গঠন করে, এটা তো আছে। এরপর যে এমসিকিউটা বেশি আসে সেটা হচ্ছে প্রতি 45 দিন পর পর হাইড্রার সকল কোষ ইন্টারস্টিশিয়াল কোষ দ্বারা পরিবর্তিত হয়। তো কয়দিন, 45 দিন, এটা মনে রাখবা। আর এই জিনিসটাকে কি বলা হয়, টটিপোটেন্সি বা টটিপোটেন্ট বলা হয়। এবার সংবেদী কোষ। তো সংবেদী কোষের কাজ কি, এরা বিভিন্ন উদ্দীপনা গ্রহণ করে। আর স্নায়ু কোষের কাজ, এরা সকল জিনিস মিলে, এইসব তন্তুতন্ত্র মিলে একটা স্নায়ু জালিকা গঠন করে, যা উদ্দীপনা পরিবহন করে। তো এর আগেরটা কি করছিল, জিনিসপাতি বা উদ্দীপনা গ্রহণ করে। আর এরা কি করে, এরা হচ্ছে পরিবহন করে। গ্রহণ করা আর একটা হচ্ছে সরবরাহ বা পরিবহন করা। এবার গ্রন্থিকোষ কি করে, গ্রন্থিকোষ দেখো মিউকাস ক্ষরণ করে, বুদবুদ তৈরি করে। এরপরে মুখছিদ্রের গ্রন্থি কোষের ক্ষরণ গলাৎকরণে সাহায্য করে। মানে যেহেতু পিচ্ছিল পিচ্ছিল জিনিস তৈরি করতেছে, তাহলে খাবার গ্রহণ করতে সাহায্য করবে। তো ইম্পর্টেন্ট হচ্ছে মিউকাস ক্ষরণ এবং বুদবুদ তৈরি। এরপর দেখো জনন কোষ। তো এটা রিডিং দিবা, এখানে ওরকম ইম্পর্টেন্ট নাই। নিউরোসাইট, এটা হচ্ছে ভিভিআইপি, হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এর মধ্যে যা আছে এটা বিস্তারিত আমরা পড়বো ভিতরে, তার আগে একটু এখানে সামারি দেওয়া আছে। তো দেখো কি কি আছে এর ভিতরে। অপারকুলাম আছে, নেমাটোসিস্ট বহনকারী কিছু কোষ আছে। এরপরে বিষের নাম হিপনোটক্সিন। তো এখানে আর কি একটু শর্টকাটে সব বলে দিচ্ছে, তো আমরা একটু এইখানে আসি, এই বিস্তারিত জিনিসটা পড়বো। তো দেখো সবার আগে হচ্ছে আবরণটা। এর আবরণে কি আছে, এটা হচ্ছে দ্বিস্তরী আবরণ, আগে আমরা পড়ছি। এরপর দেখো নেমাটোসিস্ট, এটাই হচ্ছে মেইন পড়ার জিনিস আমাদের। তো দেখো কোষের নাম কি, কোষের নাম হচ্ছে নিউরোসাইট কোষ। কোষের নাম হচ্ছে নিউরোসাইট কোষ। আর এই নিউরোসাইট কোষ যা ধারণ করে সেটার নাম হচ্ছে কি, নেমাটোসিস্ট নামক একটা, মনে করো যন্ত্র বা অঙ্গ, এরকম একটা কিছু। দেখো নিউরোসাইটের ভিতরে কাইটিনের মতো পদার্থ নির্মিত আবরণ যা তৈরি হচ্ছে নেমাটোসিস্ট। তো এর মধ্যে কি থাকে, হিপনোটক্সিন নামক একটা বিষ থাকে। আর হিপনোটক্সিন কি দ্বারা তৈরি, প্রোটিন এবং ফেনল দ্বারা তৈরি। তো এগুলা কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো আসে অনেক। এরপর দেখো এই দেখো বড় বড় কি থাকে, এরকম একটা দুইটা পিছে একটা আছে, তিনটা, তিনটা থাকে বার্ব। অসংখ্য ছোট ছোট কাটার মধ্যে থাকে কি, বারবিওল থাকে। আর একদম মুখে উপরের দিকে যে এটা হচ্ছে আমাদের অপারকুলাম। তাছাড়া ল্যাসো নামক কিছু তন্তু এখানে বিদ্যমান। তো এই জিনিসগুলা ইম্পর্টেন্ট এখানে। এই দেখো নিডোসিলের কাজ কি, দেখো নিডোসাইট কোষের মুক্ত প্রান্তে এটা অবস্থিত। এই কাঁটাটা হচ্ছে নিডোসিল, এই যে এই কাঁটাটা হচ্ছে নিডোসিল। তো এটা মেইনলি কি হিসাবে কাজ করে, এটা ট্রিগার হিসাবে কাজ করে। এটা কিসের মতো কাজ করে, ট্রিগার হিসাবে কাজ করে। এরপর দেখো নেমাটোসিস্টের প্রকারভেদ। তো ইম্পর্টেন্ট এমসিকিউ কিন্তু নেমাটোসিস্টের প্রকারভেদ থেকে আসে। এখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় কোয়েশ্চেন আসতে পারে। তো নেমাটোসিস্ট মেইনলি হচ্ছে কয় প্রকার, 4 প্রকার। তো আমরা নামগুলো জানি, মনেও থাকে, বা কি থাকে না, এটার কাজগুলো আমাদের মনে থাকে না। তো আমরা নামের সাথে কাজ কিভাবে মনে রাখা যায় সেটা আমরা শিখবো। দেখো দেখো স্টিনোটিল বা পেনিট্রেন্ট। তো পেনিট্রেন্ট মানে কি, কোনো একটা ভিতরে পেনিট্রেট করে দিছে বা ভিতরে ঢুকাই দিছে। তো ভিতরে ঢুকাইয়া কাজ কি করবে, এটা হিপনোটক্সিন নামক বিষ ভিতরে দিয়ে দিবে। তো ভিতরে ঢোকানোর জন্য কাঁটা দরকার বা বার বা বারবেল দরকার। তো এই সকল জিনিস কি থাকে, এই স্টিনোটিল এগুলোতে থাকে। তো হিপনোটক্সিন নামক বিষ এরা ভিতরে ঢুকায় দেয়। এরপর দেখো ভলভেন্ট বা ডেজমোনিম। ভলভেন্ট বা ডেজমোনিম। তো ভলভেন্ট বা ডেজমোনিম থেকে মনে রাখবা, ভলভেন্ট মানে ভালো করে, ডেজমোনিম মানে ধতে ধরে। তো ভালো করে ধরে যে, সেটা হচ্ছে ভলভেন্ট বা ডেজমোনিম। তো এটার কি পড়বো আমরা এখানে, দেখো এটা শিকার বা অন্য জিনিসকে ভালো মতো আঁকড়ে ধরতে সাহায্য করে।
এর কি নাই, এর কোনো কাটা টাটা, এ দেখো এর কোনো কাটা মাটা কিছুই নাই। এটা হচ্ছে জিনিসটাকে আঁকড়ে ধরতে সাহায্য করে, ভালো করে ধরতে সাহায্য করে, ভলভেন্ট বা ডেসমোনিম। এরপর দেখো স্ট্রেপটোলিন গ্লুটিন্যান্ট বা হলোট্রাইকাস আইসোরাইজা। দেখো স্ট্রেপটোলিন, এটা থেকে কি মনে রাখবো, আমরা স্ট্যাপলার মেশিন চিনি না, স্ট্যাপলার মেশিন দিয়ে পিন মারে, বা মনে করো এই পিনকে ধরো কাটা, তো এর কি থাকে, স্ট্রেপটোলিন গ্লুটিন্যান্ট এর কি থাকে, কাটা থাকে, কি থাকে, কাটা থাকে। এটা হচ্ছে কাটাযুক্ত, শীর্ষদেশ উন্মুক্ত। এরা আঠালো রস ক্ষরণ করে এবং শিকার আটকাতে সাহায্য করে। যেমন পিন মেশিন আটকাতে সাহায্য করে, এরাও কি করে, আটকাতে সাহায্য করে। আর এর কি থাকে, কাটা থাকে। বাট স্টেরিওলিন গ্লুটিনিয়ান বা অ্যাট্রিকাস, দেখো এ মানে কি, এ মানে হচ্ছে নাই, এ মানে কি, এ মানে নাই, মানে এর কি নাই, এর কোনো কাটা নাই, এর কাটা নাই। আবার ও সবার লাস্টে, যেহেতু সবার লাস্টে, তাই কি ক্ষুদ্রতম নেমাটোসিস্ট, সবচেয়ে ক্ষুদ্রতম হচ্ছে লাস্টেরটা। তাহলে এই জিনিসটা পড়বা, একটু ভালো মতো পড়বা, তাহলে হবে। আর কাজ কিন্তু স্টেটুলিন গ্লুটিনেন্ট এবং স্টেরিওলিন গ্লুটিনেন্ট এই দুইটার কিন্তু সেম। এরা আঠালো জিনিস ক্ষরণ করে আর শিকার আটকাতে সাহায্য করে, দুইটাই সেম। তো আশা করি এইটুকু তোমরা বুঝতে পারছো। এবার বিভিন্ন কৌশল আছে কিভাবে এরা এই জিনিসগুলো আর কি নিক্ষেপ করে, এটা একটু রিডিং দিবা এখানে কি কি আছে। তো ইম্পর্টেন্ট যে এমসিকিউ সেটা হচ্ছে কি দেখো, এরা যখন পানি ভিতরে যায়, অবিস্মরণীয় যখন চাপটা বাড়ে, তখন ভিতরে একটা কেমিক্যালের ক্ষরিত হয়, সেটার নাম হচ্ছে পলিগামা গ্লুটামেট, এই নামটা মনে রাখবা। এরপর দেখো, এই যে নেমাটোসিস্ট একবার নিক্ষিপ্ত হলো, নিক্ষিপ্ত হওয়ার পর এটাকে আবার ফিরিয়ে আনা যায় না, এটা কি হয়, তো ওই একটাই শেষ শেষ হয়ে যায়। বাট এই যে আমরা ইন্টারস্টিশিয়াল যে কোষগুলো পড়ছিলাম, এই কোষগুলো 48 ঘন্টার মধ্যে আবার সেখানে নতুন একটা কি করে, নিউরোসাইট কোষ তৈরি করে দেয়। কতক্ষণ সময়, 48 ঘন্টা, এটা মনে রাখবা। নিউরোসাইট এবং নেমাটোসিস্ট এই দুইটার মধ্যে পার্থক্য, এটা একটু রিং দিবা। এর মধ্যে ইম্পর্টেন্ট একটা হচ্ছে কি দেখো, নিউরোসাইট, নিউরোসাইট হচ্ছে একটা সেল, সেলটা কি দ্বারা তৈরি হয়, প্লাজমা মেমব্রেন দ্বারা গঠিত হয়। আর নেমাটোসিস্ট এটা একটা মনে করো মেশিন বা একটা কাটা বা একটা মনে করো যন্ত্র, এটা কি দ্বারা তৈরি হয়, কাইটিন নামক শক্ত একটা জিনিস দ্বারা তৈরি হয়। এরপর দেখো যে গ্যাস্ট্রোডার্মিসের ভিতরে কি আছে। তো গ্যাস্ট্রোডার্মিসের মধ্যে আমরা পড়লাম যে যা যা পড়ছি এখানে, এখানেও প্রায় সবই আছে। আর এক্সট্রা যে জিনিস সেটা হচ্ছে এখানে কি থাকে, পুষ্টি কোষগুলো থাকে, কি থাকে, পুষ্টি কোষ। দেখো পুষ্টি কোষের অপর নাম কি এখানে, পেশি আবরণী কোষ, নামটা কিন্তু ইন্টারেস্টিং। পুষ্টি কোষটা এখানে কি, পেশি আবরণী কোষ। তো পুষ্টি কোষ দেখো কিরকম থাকে, ফ্লাজেলীয় কোষ থাকে বা ক্ষণপদীয় কোষ থাকে, ফ্লাজেলীয় অথবা ক্ষণপদীয়। তো এটার কাজগুলো একটু দেখে নিবা, রিডিং করে নিবা এগুলা। এবার দেখো গ্রন্থি কোষ। তো গ্রন্থি কোষ এটা কিন্তু ওইখানে থাকে না, এর আগে যেটা পড়ছিলাম ওইখানে থাকে না, এটা কোষিকার বিক্ষিপ্তভাবে পুষ্টি কোষের ফাঁকে ফাঁকে অবস্থান করে। এগুলো মূলদেহ এবং হাইপোস্টোমে সবচেয়ে বেশি থাকে, তার কম থাকে হচ্ছে পদতলে, আর অনুপস্থিত থাকে কোথায়, কোষিকাতে অনুপস্থিত থাকে। এরপরে দেখো যেটা আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ, ওইখানেও ছিল এখানেও আছে, এর যে কোনো কোষে পরিণত হতে পারে, একই কাজ, ওইখানেও যা কাজ এখানেও একই কাজ। সংবেদী কোষ সেই একই কাজ, তারপর স্নায়ু কোষ সেই একই কাজ। বাট কি আমাদের করতে হবে, কি একটু পড়তে হবে, না পড়লে তো আমরা কোরিলেট করতে পারবো না। এরপর এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিস এই দুইটার মধ্যে পার্থক্য আমরা একটু পড়বো। দেখো যে এপিডার্মিস যেহেতু বাইরে, তাহলে একটোডার্ম থেকে তৈরি হবে, গ্যাস্ট্রো মানে ভিতরে, এন্ডোডার্ম থেকে তৈরি হবে। এরপর দেখো পুষ্টি কোষ, এপিডার্মিসে কি হয় দেখো, ক্ষণপদযুক্ত কোষ এবং ফ্লাজেলাযুক্ত কোষ দেখা যায় না, কোথায়, এপিডার্মিসে দেখা যায় না। বাট গ্যাস্ট্রোডার্মিসে এই দুই ধরনের কোষই দেখা যায়। এরা কি করে, এরা আমাদের পুষ্টি কাজে মানে নিয়োজিত আছে। তো দেখো আবার আমি সেই আগের জায়গায় একটু যাই। দেখো এখানে কি আছে, পুষ্টি কোষ আছে, বাট এপিডার্মিসে কোনো কি নাই, পুষ্টি কোষ নাই, এটা একটু খেয়াল রাখবা। বাট গ্রন্থি কোষ কি আছে, দুই জায়গাতেই আমার গ্রন্থি কোষ আছে। তো অ্যাগেন আমরা এখানে চলে আসি। এরপর দেখো যে গ্যাস্ট্রোডার্মিসে কয়েকটা জিনিস নাই, কি নাই, কিউটিকল নাই, নিউরোসাইট নাই, জননাঙ্গ বা মুকুল নাই। তো এগুলা ভিতরে থেকে তো লাভ নাই, এগুলো থাকতে হবে কোথায়, বাইরে থাকতে হবে। বাইরে কিউটিকল শক্ত আবরণ তৈরি করবে, নিউরোসাইট তৈরি করবে, নিউরোসাইট বাইরে থেকে মনে করো শিকার করবে। আর শুক্রাণু নির্মাণ তো বাইরে তৈরি হইতে হবে, ভিতরে তৈরি হয় তো লাভ নাই, ভিতরে তৈরি হলে তো হজম হয়ে যাবে।
এরপর দেখো মেসোগ্লিয়া, এটা হচ্ছে একটা কি স্তর, অকোষীয় স্তর। এবং এটা থেকে যে এমসিকিউটা আমাদের বেশি আসে সেটা হচ্ছে এর পুরুত্ব কত, 0.1 কি দেখো মাইক্রোমিটার, অনেক ছোট। এটার কাজ কি, এটা কাজটা আমাদের পড়তে হবে। এটা নমনীয় কঙ্কাল হিসেবে কাজ করে, দুইটা কোষের ভিত্তিরূপে কাজ করে। দেখো কেন ভিত্তিরূপে, তো দেখো এটা মনে করো মেসোগ্লিয়া, এই মেসোগ্লিয়ার উপরে বাইরের দিকে থাকে কি আমাদের অ্যাক্টোডার্ম বা অ্যাক্টোডার্মিস। তারপর দেখো এর ভিতরের দিকে কি থাকে, এন্ডোডার্ম বা গ্যাস্ট্রোডার্মিস এর ভিতরের দিকে থাকে। তাহলে এটা একটা কি বেস বা ভিত্তি হিসেবে কাজ করছে, ঠিক আছে। এরপর দেখো এখানে কি থাকে, সংকোচন আবরণশীল বা সংকোচনশীল মায়োফাইব্রিল এটার ভিতরে থাকে। তো এটা আমরা পড়বো। তো এরপর দেখো এই এমসিকিউটা বহুবার মনে করো আসছে মেডিকেল ভর্তি পরীক্ষায়, সামনেও আসবে। বাট যারা ভালো মতো পড়বে না তারা কোরিলেট করতেও পারবে না, মনেও থাকবে না। দেখো এর মাঝখানে যে গহ্বর আছে, যে সিলেন্টেরন গহ্বর, এই সিলেন্টেরন গহ্বরের অন্যান্য বহু নাম আছে। যেমন পরিপাক সংবহন গহ্বর, গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর, এই যে দেখো গ্যাস্ট্রোভাস্কুলার, পরিপাক সংবহন গহ্বর, ব্লাইন্ড গার্ড বা ব্লাইন্ড স্যাক। তো এই সকল নামে কি করা হয়, এই সিলেন্টেরনকে আমরা জানি এইসব নামে। তো সিলেন্ট্রন কোথায় দেখা যায়, এরা দেখা যায় হাইড্রার ভিতরে দেখা যায়। তো সিলোম এবং সিলেন্ট্রনের ভিতরে পার্থক্য, এটা এইচএসসি লেভেলে ছিল। তো মেডিকেলের জন্য আমরা কি করব, জাস্ট রিডিং পড়ে দেবো এটা। এরপর দেখো এখানে প্রচুর এমসিকিউ এর জন্য এখানে তো অনেক কিছু আসতে পারে, বাট এগুলো আমরা কি করছি, আগে আমরা এগুলা উপরের দিকে পড়ছি। তাহলে এটা আমরা কি করব, জাস্ট রিডিং পড়বো। এখানে ওইরকম ইফোর্ট দিয়ে ভালো মতো পড়ার দরকার নেই, আগে আমরা পড়ছি। এরপর দেখো যে এমসিকিউটা সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে এই হাইড্রা কি কি খাবার খায়। তো এই জায়গাটুকু খুব ভালো মতো পড়বা, কারণ এখান থেকে বিভিন্ন ভর্তি পরীক্ষায় কোশ্চেন আসে। দেখো হাইড্রা কি কি খায়, হাইড্রা বিভিন্ন পতঙ্গের লার্ভা খায়, যেমন সাইক্লপস, ড্যাফনিয়া, এইসব কি ক্রাস্টেসীয় সন্ধিপদী লার্ভা, এগুলো খায়। তারা ছোট ছোট কৃমি খায়, খন্ডা খায়, তো মনে করো প্রাণী, মাছের ডিম এগুলো খায়। তো এই সকল জিনিস এরা খায়। বাট এর মধ্যে মেন খাবার কোনটা, মেন খাবার হচ্ছে ক্রাস্টেসীয় সন্ধিপদী প্রাণীগুলো সবচেয়ে বেশি খায়। তো এইসব প্রাণীতে কি থাকে, গ্লুটাথিয়ন নামক এক প্রকার রাসায়নিক পদার্থ থাকে। এই গ্লুটাথিয়ন কি করে, হাইড্রাকে উদ্বুদ্ধ করে শিকার করতে। এরপরে দেখো পরিপাক, হাইড্রার পরিপাক দুইটা ধাপে হয়, অন্তঃকোষীয় বহিঃকোষীয় পরিপাক। বহিঃকোষীয় পরিপাক কোথায় হয়, ওই যে গ্যাস্ট্রোভাস্কুলার যে গহ্বর সেইটার ভিতরে যায়, সেখানে ভিতর থেকে কি এনজাইম, পেপসিন যে এনজাইমটা বের হয় সেই মনে করো গহ্বরের মধ্যে, সেখানে একটু হালকা কি হয়, প্রোটিন পরিপাক হয়। বাট এখানে লিপিড এবং শর্করার কোনো কি হয় না, পরিবর্তন হয় না। তো খাবারটা যখন ওই গহ্বরের ভেতরে থাকে তখন কিছু ফ্লাজেলা দ্বারা এটা একটু সঞ্চারিত হয়। আর অন্তঃকোষীয় পরিপাক কখন হয়, যখন এই খাবারটা যেটা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বরে পরিপাক হয়েছে বা সিলিন্ডার গহ্বরে একটু পরিপাক হয়েছে, এটা যখন কোষের ভিতরে ঢুকবে তখন হবে অন্তঃকোষীয় পরিপাক। তো অন্তঃকোষীয় পরিপাকে কি হয়, এখানে তিনটা জিনিসই পরিপাক হয়। ট্রিপসিন পরিপাক হয়, ট্রিপসিন পরিপাক হয় কিসের মাধ্যমে, মানে ট্রিপসিনের মাধ্যমে মেইনলি আমিষ জাতীয় খাবার পরিপাক হয়, লাইপেজ এনজাইমের মাধ্যমে স্নেহ জাতীয় খাবার পরিপাক হয়, আর অ্যামাইলেজের মাধ্যমে শর্করা পরিণত হয়। কিন্তু এরা কি করতে পারে না, শ্বেতসার জাতীয় খাবার পরিপাক করতে পারে না। তো এই জিনিসটা একটু পড়বা ভালো মতো, এইটা একটু ভালো মতো কি করবা, রিডিং দিবা। আরেকটা জিনিস, এই যে বহিঃকোষীয় পরিপাক, অন্তঃকোষীয় পরিপাক, এগুলোর অন্যান্য নাম, এই নামটা কিন্তু জানতে হবে। দেখো বহিঃকোষীয় পরিপাক মানে বাইরে, এটার নাম হচ্ছে কি আন্তঃকোষীয় পরিপাক। আন্ত মানে বাইরে, কিন্তু যখনই বলবে অন্তঃকোষীয় পরিপাক স্বরে অ, সেটা কি, তো সেটা কিন্তু আন্ত এবং অন্ত এই দুইটা কিন্তু আলাদা। তাহলে কি করবা, একটু ভালো মতো মনে রাখবা, আন্ত বলছে না অন্ত বলছে। তো এটাও কি, এটাও রিডিং, উপরে আমরা যা পড়ছি ওই জিনিসটাই এখানে আবার দিছি, তো জাস্ট রিডিং করব। এরপর দেখো হাইড্রার চলন। তো হাইড্রা থেকে মনে কর যদি কোনো এমসিকিউ আসে তাহলে বেশিরভাগ সম্ভাবনা হচ্ছে হাইড্রার চলন থেকে আসা। তো এখান থেকে প্রচুর এমসিকিউ আসে এবং এটা আমরা বারবার পড়ি, অনেক পড়ি, বাট কি হয় না, আমাদের মনে থাকে না, তাও আমাদের ভুল হয়। তো কেন ভুল হয়, কারণ আমরা রিলেট করতে পারি না, নামের সাথে অ্যান্সারের যে একটু মিল আছে, মিলগুলো আমরা খুঁজে বের করতে পারি না। তো দেখো আমি তোমাদের কিভাবে শিখাই, তো এভাবে যদি পরীক্ষায় মনে রাখতে পারো তাহলে
একটাও ভুল হবে না এখান থেকে। দেখো কাজ হচ্ছে কি, মানে চলাচলের একটা মাধ্যম হচ্ছে লুপিং বা কি হামাগুড়ি। তো হামাগুড়ি মনে রাখার দরকার নেই, মনে রাখো কি লুপিং। তো লুপিং থেকে মনে রাখবে কি লম্বা দূরত্ব অতিক্রম করে। লতে লুপিং, লতে লম্বা দূরত্ব। আর লম্বা দূরত্ব অতিক্রম করে তো বুঝলাম। তো এই চলনটাকে কি বলা হয়? জোকের চলন বা শুঁয়োপোকার চলন, এই নামটাও আসে। আর একটা লুপ তৈরি করতে কয়টা, বা এই লুপিং প্রক্রিয়ায় একটা লুপ তৈরি হয়। দেখো এই যে লুপ প্রক্রিয়া যে চলে যাচ্ছে, কারণ কটা লুপ তৈরি হয়েছে? একটা লুপ তৈরি হয়েছে। কিন্তু দেখো সামার সল্টিং এর জিনিসটা কিন্তু অন্যরকম। দেখো সামার সল্টিং, তো থেকে মনে রাখবে কি স্বল্প দূরত্ব। থেকে মনে রাখবে কি স্বল্প দূরত্ব। তাহলে সামার সল্টিং এর মাধ্যমে স্বল্প দূরত্ব অতিক্রম করতে পারে। আর সামার সল্টিং এর অপর নাম কি? ডিগবাজি। সামার সল্টিং এর অপর নাম কি? ডিগবাজি। দেখো স্বল্প দূরত্ব অতিক্রম করা যায় কি দ্রুত অতিক্রম করা যায়। অল্প একটু দূরত্ব তাড়াতাড়ি যাওয়া যায়, বাট অনেক দূরত্ব হলে আস্তে আস্তে যেতে হয়। তাহলে স্বল্প দূরত্ব দ্রুত চলতে পারে কোন প্রক্রিয়ার মাধ্যমে? সমারসল্টিং প্রক্রিয়ার মাধ্যমে। এরপর দেখো সমারসল্টিং, এটার অপর নাম কি? ডিগবাজি। কিন্তু এখানে কয়টা দেখো লুপ, এর আগে ছিল একটা লুপ, বাট এখানে দুইটা লুপ তৈরি হয়। তাহলে অ্যান্সারটা মনে রাখবা, যদি সমারসল্টিং বলে তাহলে দুইটা লুপ, আর যদি লুপিং বলে তাহলে একটা লুপ। আর দেখো সমারসল্টিং এ কি হয়? সমারসল্টিং এ যেহেতু দুইটা লুপ তৈরি হয়ে গেছে, এখানে দ্বিগুণ দূরত্ব অতিক্রম করবে। বাট লুপিং এ কয় গুণ? তার দেহের অর্ধেক দূরত্ব অতিক্রম হয়। কতখানি? অর্ধেক দূরত্ব অতিক্রম করে। এরপর দেখো গ্লাইডিং। তো গ্লাইডিং মানে কি? মনে করো যে আহ পদচাকতিতে যে মিউকাস গুলো তৈরি হয়, এই মিউকাস গুলো থাকার কারণে ও একটু স্লাইড করে বা গ্লাইড করে চলতে পারে। এটা হচ্ছে গ্লাইডিং, অ্যামিবয়েড চলন। এরপর দেখো ভাষা। ভাসবে কখন? যখন বুদবুদ তৈরি হবে। বুদবুদ তৈরি হয় কোথায়? পদচাকতিতে। তো এইভাবে কি হয়, হাইড্রার মাথা কি থাকে? নিম্নমুখী থাকে, নিম্নের দিকে, মাথা নিচের দিকে হয়ে ভেসে ভেসে যাইতে পারে। এরপর দেখো সাঁতার কাটা। সাঁতার কাটাতে কি আছে দেখো, আহ কোষিকাগুলো ঢেউয়ের মতো আন্দোলিত করে এবং মুক্ত ভিত্তিতে এরা চলাচল করতে পারে। এই দেখো এখানে যেটা হচ্ছে কি সাঁতার কাটা, এই হাইড্রা গুলো হাত পার মতো ইউজ করতে পারছে। এরপর যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হেঁচড়ান। এটা খুবই ইম্পর্টেন্ট। তো হেঁচড়ান বা ক্রাউলিং এর মাধ্যমে কি করে, এরা আরোহণ পদ্ধতি অথবা অবরোহণ পদ্ধতিতে মনে করো চলাচল করতে পারে। আরোহণ মানে উপরে উঠতেছে, অবরোহণ মানে নিচে নামতেছে। এবার হাঁটা, এরা কিভাবে হাঁটে? উল্টো, মনে করো কি এর হাইড্রার যে কোষিকাগুলো আছে এটা নিচের দিকে দিয়ে এগুলো মনে করো পায়ের মতো ইউজ করে এরা হাঁটতে পারে। এভাবে এরা উল্টো গতিতে ধীর গতিতে চলতে পারে। ধীর সংকোচনের মাধ্যমে এরা চলতে পারে বা ডুবে ডুবে চলতে পারে। এটা একটা অনিচ্ছাকৃত চলন। তাহলে একটা আমরা কি পাইলাম? অনিচ্ছাকৃত চলন পাইলাম। সেটা হচ্ছে কি ড্রাউনিং বা ডুবা। এরপর দেখো লুপিং এবং সামারসল্টিং, এই জিনিসটা একটু এখান থেকে পড়বা, কারণ এখানে তো আলাদা করে দেওয়া নাই, এখানে একটু ভালো মতো দেওয়া আছে। তাহলে এই ছকটা একটু পড়বা। তো দেখো লুপিং হচ্ছে কি একটা বিশেষ চলন পদ্ধতি, আর সমারসল্টিং সাধারণ চলন পদ্ধতি। তো এমসিকিউ আসার তেমন সম্ভাবনা নাই, কিন্তু কোনটা আসবে? দেখো লুপিং হচ্ছে মন্থর গতি সম্পন্ন, আর সমারসল্টিং দ্রুত গতি সম্পন্ন। কেন দ্রুত? কারণ সমারসল্টিং এ অল্প দূরত্ব যাইতে হয়, আর লুপিং এ কি করে সাধারণত লম্বা দূরত্ব যাওয়ার জন্য এই জিনিসটা করে। এই দেখো লম্বা দূরত্ব। তো লুপিং এর মাধ্যমে লম্বা দূরত্ব অতিক্রম করে, সামারসল্টিং এর মাধ্যমে স্বল্প দূরত্ব অতিক্রম করে। স্বল্প দূরত্ব দ্রুত যাওয়া যায়, আর লম্বা দূরত্ব মন্থর গতিতে যাওয়া যায়। তো এই জিনিসটা একটু মনে রাখবা। এরপর দেখো লুপিং এ একটা লুপ তৈরি হয়, কিন্তু সামারসল্টিং এ দুইটা লুপ তৈরি হয়। আর হচ্ছে লুপিং এ অর্ধেক দূরত্ব অতিক্রম করে, সামারসল্টিং এ ডাবল দূরত্ব অতিক্রম করে। তাহলে এই ছকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভালো মতো পড়বা। এবার দেখো হাইড্রার চলন রেচন, এই জিনিসের জন্য কি নাই, হাইড্রার তেমন নির্দিষ্ট কোনো অঙ্গ নাই। এই জিনিসগুলো ঘটে কিসের মাধ্যমে? ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে। পরে হাইড্রা উত্তেজনতা, বা হাইড্রা কখন বুঝতে পারে জিনিসপাতি? স্পর্শ, আলো, তাপমাত্রা, ক্ষুধা, বিদ্যুৎ প্রবাহ, এই সকল জিনিস কি করতে পারে? হাইড্রা বুঝতে পারে। তো এটা একটু রিডিং দিবা এখানে। তো এখানে যে এমসিকিউটা সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে কি হাইড্রা 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শীতল পানিতে এরা বসবাস করতে পছন্দ করে। আর হচ্ছে কি এরা অত্যাধিক আলো বা অন্ধকার কোনোটাই পছন্দ করে না, যেখানে পরিমিত আলো আছে সেখানে এরা থাকতে পারে।
পর হাইডার স্নায়ুতন্ত্র। হাইডার স্নায়ুতন্ত্রে কি হয়, এই স্নায়ুকোষ আছে এগুলো মিলে একটা স্নায়ু জালক গঠন করে, কিন্তু কিন্তু কি করে না, সিন্যাপস বা সাইন্যাপস এটা গঠন করে না। দেখো হাইডার জনন। তো হাইডার জনন দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। অযৌন জনন আর হচ্ছে কি যৌন জনন। তো অযৌন জনন কয় ভাবে হয়? দুই ভাবে হয়। কয় ভাবে? দুই ভাবে। একটা হচ্ছে মুকুলোদ্গম, একটা হচ্ছে বিভাজন। দেখো মুকুলোদ্গমে কি হয়, নিচের দিকে হালকা একটু বাট তৈরি হয়, ভিতরে একটা বাট তৈরি হয়, এটা সারা বছরই হয়, বাট গ্রীষ্মকালে বেশি হয়। একদম প্রথম দিকে পড়ছিলাম, মনে আছে ওইটা? ওই জিনিসটা এটা। এরপর দেখো এই মুকুল থেকে নতুন হাইড্রা তৈরি হইতে সময় লাগে কতদিন? 3 সপ্তাহ সময় লাগে, 21 days সময় লাগে। এটা একটু ভালো মতো মনে রাখবা। এবার বিভাজন, এটা কি? হাইড্রার মনে এর আগেরটা দেখো, এটা হচ্ছে একটা স্বাভাবিক প্রক্রিয়া। অযৌন জনন স্বাভাবিক প্রক্রিয়া, মুকুলোদ্গম। কিন্তু বিভাজন এটা কিন্তু অস্বাভাবিক। এটা কি? অস্বাভাবিক। তো হাইড্রাকে যতবার কাটবো প্রতিটা অংশ থেকে কি হবে? এক একটা নতুন হাইড্রা তৈরি হবে। এজন্য কি এটা হচ্ছে অস্বাভাবিক। হাইড্রা স্বাভাবিক কোনো মৃত্যু নাই। তো অনুদৈর্ঘ্য বরাবর কাটলেও তৈরি হবে, অনুপ্রস্থ বরাবর কাটলেও নতুন হাইড্রা তৈরি হবে। তো এই জিনিসটাকে কি বলা হয়? বিভাজন। এরপর আছে যৌন জনন। তো যৌন জনন কখন বলবো? যখন শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে নতুন একটা জীব গঠন করবে বা জাইগোট তৈরি করবে। তো দেখো হাইড্রা সাধারণত কি অধিকাংশ হাইড্রার এক লিঙ্গ, বাট অনেকে আছে উভলিঙ্গ। কিন্তু যদিও এরা উভলিঙ্গ, এদের কি হয় না, এদের স্বনিষেক ঘটে না। মানে নিজের শুক্রাণু দিয়েই নিজের ডিম্বাণুর কি হয় না, নিষেকটা হয় না। কেন হয় না? কারণ এই শুক্রাণু এবং ডিম্বাণু ভিন্ন ভিন্ন সময়ে তৈরি হয়। তো এই জন্য এদের কি হয়, এজন্য এদের পরনিষেক হয়। কি হয়? পরনিষেক হয়। মানে কি, একটা হাইড্রার ডিম্বাণু অন্য হাইড্রার শুক্রাণু দ্বারা নিষিক্ত হয়। তো দেখো এরপর গ্যামেটোজেনেসিস, তারপর ওজেনেসিস নিয়ে বিস্তারিত বলা আছে। তো এই জিনিসটা আমরা পড়বো, বাট তার আগে এই ফ্লো চার্টটা আমাদের জানতে হবে। এই ফ্লো চার্টটা পড়লে উপরের পড়া তোমার 90% হয়ে যাবে। তো দেখো কি হয়েছে, স্পার্মাটোজেনেসিসের মাধ্যমে কি তৈরি হবে? স্পার্ম বা শুক্রাণু তৈরি হবে। তো সবার আগে আমাদের মেইন কোষ হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ, যে কোনো কোষে পরিণত হতে পারে। তো ইন্টারস্টিশিয়াল কোষ শুক্রাণু মাতৃকোষে পরিণত হবে, এই মাতৃকোষ স্পার্মাটোগোনিয়াতে পরিণত হবে, এরপরে স্পার্মাটোসাইটে পরিণত হবে, দেন স্পার্মাটিডে পরিণত হবে। তো দেখো আমরা মনে করি কোথাও যদি যেতে চাই, সবার আগে কি করি? আমরা লোকজন গুনি, লোকজন গুনে তারপর সেই সাইটে চলে যাই। ঠিক একইভাবে স্পার্মাকে গুনে তারপর আমরা সাইটে চলে গেলাম। তাহলে স্পার্মাটোগোনিয়ার পরে হচ্ছে স্পার্মাটোসাইট। এই জিনিসটা খেয়াল রাখবো, অনেক ভুল হয় এটা। তাহলে আগে স্পার্মাটোগোনিয়া দেন স্পার্মাটোসাইট। তো স্পার্মাটোসাইট হচ্ছে কি, দেখো টুইন, টুইন মানে কি ডিপ্লয়েড। কিন্তু স্পার্মাটিড এটা হচ্ছে কি, এটা হচ্ছে আবার হ্যাপ্লয়েড। তাহলে ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড মিউসিসের মাধ্যমে হয়। তাহলে এটা একটা খেয়াল রাখবা, যে স্পার্মাটোসিস থেকে যে স্পার্মাটিড তৈরি হচ্ছে এটা মিউসিসের মাধ্যমে। এরপরে স্পার্মাটিড, এই স্পার্মাটোসাইট থেকে স্পার্মাটিড যে পরিণত হলো, কয়টাতে পরিণত হবে? 4টা স্পার্মাটিড হবে। আর এইগুলা পরিণত হয়ে শুক্রাণুতে পরিণত হবে। আর অপর দিকে ঠিক একই প্রসেস মানে ফলো করে এখানে উগোনিয়া, তারপর উসাইড, উটিডে পরিণত হবে। তো এখানেও 4টা ছিল, এখানেও 4টা, কারণ মিউসিসে 4টা কোষ তৈরি হয়। একটা উটিড এবং 3টা কি পোলার বডি তৈরি হবে। তো এই উটিডের সাথে এই মনে করো বা ডিম্বাণুর সাথে শুক্রাণু মিলিত হয়ে একটা নিষেক তৈরি হলো, নিষেকের পরে জাইগোট তৈরি হবে। এই জাইগোটটা দেন বিভাজনের মাধ্যমে মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলাতে পরিণত হলো। এবং এই গ্যাস্ট্রুলা থেকে সিস্টে পরিণত হয়, সিস্ট থেকে হাইড্রোলাতে পরিণত হয়, এবং হাইড্রোলা পরবর্তীতে পূর্ণাঙ্গ হাইড্রাতে পরিণত হয়। তাহলে এই জিনিসটা একটু মনে রাখবা, তাহলে কোনটার পরে কোন যে প্রসেস আছে এই জিনিসটা তোমার মনে থাকবে। তাহলে এখন আসো আমরা একটু ভিতরে দেখি এখানে কি কি এমসিকিউ আমাদের বেশি বেশি আসে। তাহলে এগুলা বলেই দিছি যে এপিডার্মালে কি থাকে, ইন্ডাস্ট্রিয়াল কোষ থাকে, এটা শুক্রাণু মাতৃকোষে পরিণত হয়। এই ইন্টারস্টিশিয়াল কোষের অপর নামই কি? শুক্রাণু মাতৃকোষ। দেন স্পার্মাটোগোনিয়া, সাইট, স্পার্মাটিড এগুলো তৈরি হয়। এরপর দেখো ডিম্বাণু মাতৃকোষ কি ইন্টারস্টিশিয়াল কোষ, উসাইট, ওগোনিয়া, পোলার বডি এসব জিনিস তৈরি হয়। এরপর দেখো নিষেক, এই জায়গাটা একটু খেয়াল রাখো, যে শুক্রাণুটা তৈরি হলো এটা 24 থেকে 48 ঘন্টার মধ্যে যদি নিষিক্ত না করে তাহলে স্পার্মটা মরে যাবে। ঠিক একইভাবে ডিম্বাণুটাও নিষিক্ত না হলে কয়েকদিনের মধ্যে ডিম্বাণু ধ্বংস হয়ে যায়। তাহলে এখানে 24 থেকে 48 এই কথাটা মনে রাখবা।
এরপরে মরুলা। মরুলা কেমন? মরুলা হচ্ছে দেখো নিরেট, গোলাকার। আর ব্লাস্টুলার মধ্যে কি থাকে? একটা ব্লাস্টোসিল নামক গহ্বর বা ফাঁকা কেন্দ্র থাকে। গ্যাস্ট্রুলাটা আমাদের গ্যাস্ট্রুলা দ্বিস্তরী মানে ত্রিস্তরী। বাট দেখো এখানে যে হাইড্রা আছে, হাইড্রার গ্যাস্ট্রুলা কি দ্বিস্তরী, কারণ নিজে দ্বিস্তরী প্রাণী। আর এই হাইড্রা যখন কি হয়, এই গ্যাস্ট্রুলা যখন মাতৃদেহের সাথে লেগে থাকে তখন একে বলা হয় কি এস্টেরিও গ্যাস্ট্রুলা। তো এই কথাটা মনে রাখবা। দেন সিস্টে পরিণত হয়। সিস্টে কি আবরণ থাকে? কাইটিনময় বা কাঁটাযুক্ত আবরণ থাকে। আর হাইড্রোলা তৈরি হয় কখন? বসন্তের শুরুতে হাইড্রোলাটা তৈরি হয় এবং এই হাইড্রোলা বের হয়ে পরবর্তীতে কি হয়? স্বাধীনভাবে জীবনযাপন করে। এরপর দেখো হাইড্রার পুনরুৎপত্তি। তো কিছুক্ষণ আগে বলছিলাম যে হাইড্রার স্বাভাবিক মৃত্যু নাই। তো যতবারই কাটে না কেন প্রতিটা খণ্ড থেকে নতুন একটা হাইড্রা তৈরি হবে। তো তো এই জিনিসটা একটু এখানে রিডিং করবা। এই জিনিসটা কে বলছেন? আব্রাহাম টেম্বলে। তো এর একটা যেখানে মুখ সেখানে মৌখিক প্রান্ত, অপরদিকে বিমৌখিক প্রান্ত। তো এগুলো ইজি আছে, এগুলো পারবা। এরপরে হাইড্রার সমবন্টন। তো কোন কোষ কি কাজ করে এবং কোন অঙ্গ কি কাজ করে এই জিনিসের উপর ভিত্তি করে এই মনে করো অ্যান্সারটা এখানে দেওয়া হচ্ছে। তাহলে এইটা তোমরা একটু পড়বা, রিডিং করবা। এটা মুখস্থ করার মতো বিষয় না। এর আগে আমি যা পড়াইছি ওই সকল জিনিস এইখানেই দেওয়া আছে। তোমাদের জাস্ট কি করতে হবে? একটু রিডিং করতে হবে এবং একটু রিলেট করতে হবে, কোরিলেট করবো এটার সাথে, তাহলে হবে। এখান থেকে যে এমসিকিউটা আসে সেটা হচ্ছে সর্বপ্রথম কোষের গঠনমূলক বৈষম্য ও শ্রম বন্টন কোথায় দেখা যায়? কোথায় দেখা যায়? হাইড্রা বা নিডারিয়া পর্বে দেখা যায়। এরপর যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে মিথজীবিতা নিয়ে। তো হাইড্রার মিথজীবিতা বলতে কি বোঝো? তো হাইড্রার মিথজীবিতা বলতে বোঝায় হাইড্রা এবং অন্য একটা প্রাণী দুজন পাশাপাশি থাকবে, একে অপরের উপকার করবে, কেউ কারো দ্বারা অপকারিত হবে না। তো এই জিনিসটা কার কার মধ্যে হয় দেখো। একটা হচ্ছে হাইড্রা ভিরিডিসিমার মধ্যে এবং জু কলেরা নামক একটা সবুজ শৈবালের মধ্যে এই সম্পর্কটা বা সিম্বায়োসিস বা মিথজীবিতা জিনিসটা হয়। তো এখান থেকে কি হয় দেখো, তো শৈবাল কিছু উপকারিতা পায় এবং হাইড্রার কিছু উপকারিতা হয়। তো শৈবাল কি কি উপকার হয়? শৈবালটা কি করে? হাইড্রার ভিতরে থাকে, তো আশ্রয় পায়। তারপরে হাইড্রার জন্য সালোক সংশ্লেষণের মাধ্যমে কি করে? হাইড্রা যেহেতু একটা প্রাণী তাহলে সে শ্বসনের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করবে। সেই কার্বন ডাইঅক্সাইড সালোক সংশ্লেষণে ব্যবহার করতে পারবে শৈবাল। এরপর খাদ্য উৎপাদন। হাইড্রার বিপাকীয় কাজে যে নাইট্রোজেন তৈরি হয় সেই নাইট্রোজেন আবার কি করতে পারবে? এই শৈবাল আমিষে পরিণত করতে পারবে। তাহলে দেখো কি হয়, শৈবাল এখানে তিনটা বেনিফিট পাচ্ছে। একটা হচ্ছে হাইড্রা থেকে আশ্রয় পাচ্ছে কারণ ওর পেটের ভিতরে থাকতেছে ও। এরপরে দেখো হাইড্রা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে, সে কার্বন ডাইঅক্সাইড সালোক সংশ্লেষণ ইউজ করতেছে। হাইড্রা বজ্র পদার্থ যেমন নাইট্রোজেন ত্যাগ করে এর থেকে আমিষ তৈরি করতেছে। তাহলে এই তিনটা জিনিস শৈবাল উপকৃত হয়। তো একটা অশাখা দিয়ে মনে রাখা যায়, আশ্রয়, সালোক সংশ্লেষণ, খাদ্য উৎপাদন। চাইলে পড়তে পারো, না পড়লে দরকার নেই, একটু বুঝলেই হলো। একবার যদি বুঝে যাও কোন এমসিকিউতে আটকাবে না। এরপর হচ্ছে হাইড্রা কি কি উপকারিতা পায় এখান থেকে। দেখো হাইড্রা তো খাবার পাইতেছে, কারণ সালোক সংশ্লেষণের মাধ্যমে এই শৈবালটা খাবার তৈরি করতেছে আর সেই খাবার হাইড্রা নিতেছে। এরপর শ্বসন। দেখো তো শৈবাল যত একটা গাছ, তাহলে সে অক্সিজেন ত্যাগ করতেছে, সেই অক্সিজেন হাইড্রা আবার গ্রহণ করতেছে। আবার দেখো কার্বন ডাইঅক্সাইড শোষণ। হাইড্রা তো কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করতেছে, সেই কার্বন ডাইঅক্সাইড কি করতেছে? উল্টা শৈবাল শোষণ করতেছে। এবং দেখো বজ্র। হাইড্রা যে বর্জ্য ত্যাগ করতেছে সেই বর্জ্য আবার কি করতেছে? শৈবালটা গ্রহণ করতেছে। তাহলে ওর যে বেনিফিট, ওর বেনিফিট গুলো কেমনে হচ্ছে? হাইড্রা এর খারাপ জিনিসগুলো গ্রহণ করে। তাহলে দেখো ও উপকারিত হইতেছে, ও উপকারিত হইতেছে, কেউ কি হইতেছে না ডিবেনিফিটেড বা হার্ম হইতেছে না একজনেরও। তো এই জিনিসটাকে কি বলা হয়? মিথজীবিতা। তো মিথজীবিতাতে দুইজনই উপকৃত হয়, বাট পরজীবিতাতে কি হয়? একজন আরেকজনের ক্ষতি করে। তো এরা হচ্ছে মিথজীবিতা। তাহলে পরজীবিতা নিয়ে একটু পড়বা এখানে, যেমন মানুষ এবং প্লাজমোডিয়াম বা ম্যালেরিয়া। এখানে কি হয়, যে ম্যালেরিয়া যে প্যারাসাইট আছে সেটা মানুষের রক্ত টক্ত শোষণ করে। তারপর বিভিন্ন এরিথ্রোসাইটিক চক্র, হেপাটিক চক্র এবং বিভিন্ন চক্র টক্র করে আমাদের আরবিসি কে নষ্ট করে দেয়, ধ্বংস করে দেয়। তো সেই জিনিসের কারণে কি এটা হয় পরজীবিতা। পরে হাইড্রোক্যান নিউরিয়া অন্তর্ভুক্ত করা হয়েছে, এটা তো ইজিলি পড়বা, এটা একটু দেখলেই হবে। তো এটাই। এরপরে হচ্ছে দেখো এখানে কিছু এমসিকিউ দেওয়া আছে, এটা একটু রিডিং দিবা। তুমি এতক্ষণ যা পড়ছো সকল জিনিস এখানে একটু শর্ট আকারে দেওয়া আছে।
তো এই একটু রিডিং দিবা তাহলেই হবে। তো বলছিলাম যে ক্লাস শেষে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দিব, যে আমার ক্লাসটা করার পর তুমি আসলে কিভাবে পড়বা, যেভাবে পড়লে এই তুমি আর কি এই চ্যাপ্টারের উপর একদম প্রো হইতে পারবা। তো ফার্স্ট হচ্ছে ক্লাসটা তো শেষ করলা, তো তোমার সেকেন্ড স্টেপ হচ্ছে এই ক্লাসের দাগানো নোট অনুযায়ী তুমি তোমার পুরো বইটা দাগায় নিবা, অথবা যে কোনো দাগানো বইয়ের পিডিএফ ডাউনলোড করে সেখান থেকে বইটা আগে দাগায় নিবা। বইটা দাগানোর পরে তুমি সব জিনিস কি করবা, রিডিং দিবা, দাগানো লাইন দাগানো ছাড়া লাইন সব জিনিস রিডিং দিবা, এবং পড়ার সময় দাগানো লাইনটা 2-3 বার করে ভালো মতো বারবার পড়বা, তাহলে কিন্তু পড়া তোমার হয়ে গেল। এরপরে কি করবা, জাস্ট দাগানো লাইনটা পড়বা, তাহলেই হবে। তাহলে তোমার একবার দুইবার তিনবারের মতো পড়া হয়ে গেল। এরপর তুমি কি করবা, এমসিকিউ সলভ করবা, বিভিন্ন এক্সাম দিবা, যা ভুল হবে সেই সকল ভুলের রিজনটা বের করে বই থেকে পড়বা, এবং বইতে রেড মার্কার দিয়ে দাগায় রাখবা, যাতে নেক্সট টাইম বুঝতে পারো যে আমার এখানে ভুল হয়েছিল। তো এভাবে করলে তোমার ফুল প্রিপারেশন হয়ে যাবে। আর যদি মনে করো না ভাই আমার তো সময় নেই, তাহলে কি করব, তাহলে জাস্ট আমার ক্লাসটা করার পরে বইটা দাগাবা, দাগাইয়া তুমি কি করবা, একবারই পড়বা, দাগানো লাইন দাগানো ছাড়া লাইন সবাই পড়বা। এরপর এক্সাম দেবা, এক্সামে যা ভুল হবে সেই ভুলগুলো সলভ করবা, তাহলে কমপ্লিট প্রিপারেশন। সো বেস্ট অফ লাক, তোমরা পড়তে থাকো, আশা করি বুঝতে পারছো তো কিভাবে কি করবা। নেক্সট তোমাদের আবার ক্লাস আসবে খুবই শীঘ্রই। তো তোমরা ক্লাসটা বেশি বেশি শেয়ার করো, যারা এখন পর্যন্ত আসো অবশ্যই সাবস্ক্রাইব করবা, কমেন্ট করবা যে কেমন লাগছে ক্লাসটা, আর কি কি সাজেশন আছে তোমাদের, যে ক্লাসটা এভাবে নিলে ভালো হয় ওইভাবে নিলে ভালো হয়, তো আমি ট্রাই করবো ওগুলো করার। তো আজ এ পর্যন্তই, আবার কোন একটা ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।